অ্যাকচুয়ালি এই টপিকের মানেটা কি, বা পয়জন অ্যাক্ট আমরা পড়বো কেন? কারণ পয়জন তো আমাদের নট অনলি ফর ফার্মাসি রিলেটেড, মানে আমাদের ফার্মাসির বাইরেও তো পয়জন আমাদের আরো বিভিন্ন কাজে লাগে। তো আমরা পড়বো কেন পয়জন একটা? কারণ হচ্ছে এই পয়জনাস সাবস্টেন্স যেগুলো হয়, সেই পয়জনাস সাবস্টেন্স মানে কি? ইটস এ কেমিক্যাল সাবস্টেন্স, ওয়ান টাইপ অফ কেমিক্যাল সাবস্টেন্স। তো আমরা অ্যাকচুয়ালি ল অ্যান্ড এথিক্স কেন পড়ি? আমাদের হেলথ রিলেটেড, তাই তো? তো হেলথ রিলেটেড আমাদের যা যা সাবস্টেন্স রয়েছে যেগুলো একটা হেলথের উপরে, সেটা ব্যাড ইম্প্যাক্ট হোক বা গুড ইম্প্যাক্ট হোক, তার কন্ট্রোল, তার ম্যানুফ্যাকচারিং, তার ইউজ, এগুলোই বেসিক্যালি আমাদের কন্ট্রোলের জন্য বিভিন্ন আইন আছে। তো সেখানে পয়জনাস সাবস্টেন্স হচ্ছে এমন একটা সাবস্টেন্স, যেই পয়জনাস সাবস্টেন্স আজ থেকে বেশ কিছু বছর আগে, মানে 1950, মানে 1950 বা 1940, এই সময় বা এই সময়ের আগে কি হতো, পয়জনাস সাবস্টেন্স যেগুলো সেগুলো কি হতো, ইললিগ্যাল ভাবে ইউজ হতো। কিভাবে ইউজ হতো না, পয়জনাস সাবস্টেন্সকে আমরা ইললিগ্যাল ভাবে ম্যানুফ্যাকচারিং করা হতো, পয়জনাস সাবস্টেন্সকে ইললিগ্যাল ভাবে ইম্পোর্ট করা হতো বিদেশ থেকে, পয়জনাস সাবস্টেন্সকে বিদেশ থেকে ইম্পোর্ট করার পরে তার যে ইউজ, সেই ইউজ গুলো কিন্তু ইললিগ্যাল ভাবেই হতো। তাতে কি হতো, আমাদের হেলথের উপরে অনেক বড় একটা কিন্তু ইম্প্যাক্ট পড়তো ধীরে ধীরে। আবার কিছু পয়জনাস সাবস্টেন্স কি করতো, মানে কিছু পার্সন এরকমই থাকতো, কিছু মানুষ ছিল যেখানে কি করতো না, এই পয়জনাস সাবস্টেন্স গুলোকে ইললিগ্যাল ভাবে কি করতো, আলটিমেটলি ইউজ করতো, তাতে ধীরে ধীরে সেই পার্সনের হেলথ ইস্যু হতো। তো এই সমস্ত গুলো কন্ডিশন গুলো আমাদের দিদিকে ফোন করে দাও, দিদি ফোন করছে। এক মিনিট আমার। হ্যাঁ দিদি। ও তখন চার্জে দিয়েছিল কোথায় দিদি। হ্যাঁ বাড়িতে চলে এসেছি, আমি কালকে যে ক্লাসটা পোস্টপোন করেছিলাম ওইটা এখন নিচ্ছি, নিয়ে বেরোবো কিছুক্ষণ পরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, ওকে। হুম 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 হুম। সো এইবার ব্যাপারটা হচ্ছে কি, যখন এইগুলো ধীরে 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 কন্ট্রোল করা যাচ্ছে না, যখন ধীরে ধীরে এগুলো আরো বেশি ইম্প্যাক্ট হচ্ছে, তখন ইন্ডিয়া গভর্নমেন্ট কি করলো, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা অ্যাক্ট তৈরি করলো। কিন্তু সেই অ্যাক্ট কি হচ্ছে, সেই অ্যাক্ট কিন্তু এতটাও বেশি করে অ্যাক্ট ছিল না, মানে এতটা বড় কোনো অ্যাক্ট ছিল না। সেখানে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং, শুধুমাত্র যে ইম্পোর্ট, এই দুটো জিনিসকে কন্ট্রোল করার জন্য। কারণ তখন গভর্নমেন্ট জানতো যে ম্যানুফ্যাকচারিং কে যদি কন্ট্রোল করতে পারি, যদি ইম্পোর্ট কে কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের আশেপাশে যে এই যে পয়জনাস সাবস্টেন্স, এর ইউজও অনেক কমে যাবে, এর ইউজ কমবে ধীরে ধীরে, কারণ আমরা মেন জায়গায় আটকে দিচ্ছি। তো ইম্পর্টেন্ট হচ্ছে গভর্নমেন্ট কি করলো না, প্রথমে একটা আইন তৈরি করলো, যেটা হচ্ছে এই পয়জনাস সাবস্টেন্সের ম্যানুফ্যাকচারিং আর পয়জনাস সাবস্টেন্সের ইম্পোর্ট কে কন্ট্রোল করার জন্য। কিন্তু দেখা গেল সেই আইন আসার পরেও ধীরে ধীরে দেখা যাচ্ছে না, বিভিন্ন জায়গায় ইললিগ্যাল ভাবে তখন আবার কি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে, বিভিন্ন জায়গায় ইললিগ্যাল ভাবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তারপরে কি করলো, একটা শক্তপোক্ত আইন তৈরি করা হলো পয়জন অ্যাক্ট নামে, যেটা আসে আলটিমেটলি 1919-এ, 1919-এ আসে পয়জন অ্যাক্ট। এই জায়গাটাই ম্যাক্সিমাম টাইমে কোশ্চেন আসে, ডাইরেক্ট কোশ্চেন, যে পয়জন অ্যাক্ট কোন ইয়ারে আসে, সেটা হচ্ছে 1919 আমরা বলে থাকি, যেখানে পয়জন অ্যাক্ট আমরা একটা আইন আসে,
যে আইনটা অল ওভার ইন্ডিয়াতে তৈরি হয়, কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু এই আইনটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়ে আসেনি। কেন? কারণ জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য তখন আলাদাভাবে একটা রুলস তৈরি করা হলো, কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর ছাড়া বাকি অল ওভার ইন্ডিয়াতে 1919-এ কি তৈরি হলো? পয়জন অ্যাক্ট তৈরি হলো। ঠিক আছে, বোঝা গেল? এটুকু ক্লিয়ার? তাহলে পয়জন অ্যাক্ট কবে আসে? দেবল এ প্রীতি, পয়জন অ্যাক্ট কবে আসে? 1919। এবার দেখো, এবার হচ্ছে আমাদের পয়জন কাকে বলে, এটা একটা বড় কোশ্চেন। যে স্যার এই পয়জনাস সাবস্টেন্স কাকে বলে? কারণ আমরা ফার্মাকোলজিতে একটা জিনিস পড়েছি, যে যে কোনো কেমিক্যাল সাবস্টেন্সকে যদি আমরা এক্সেসিভ পরিমাণে বডিতে ইনটেক করি, তাহলে সেই ড্রাগসের পয়জন তৈরি হয়। একদম ঠিক। কিন্তু অ্যাকচুয়াল তাহলে হোয়াট ইজ পয়জন কাকে বলবো? দেখো, যে কোনো সাবস্টেন্স, যে কোনো সাবস্টেন্স বডিতে যদি হার্মফুল রিয়াকশন করে, দুটো জিনিস মনে রাখবে। এক হচ্ছে আইদার সে হার্মফুল রিয়াকশন করবে, আদারওয়াইজ সে ডেথ কজ করবে। যে কোনো কেমিক্যাল সাবস্টেন্স সে বডিতে হার্মফুল রিয়াকশন তৈরি করবে। হার্মফুল রিয়াকশন মানে হচ্ছে কি, সাপোজ ধরো বডির কোনো একটা পার্ট ধীরে ধীরে ড্যামেজ হলো, দ্যাট ইজ দা হার্মফুল। আর কি হতে পারে? ডেথ সিচুয়েশন হয়ে যেতে পারে। তো এই দুটো রিয়াকশন যে কেমিক্যাল সাবস্টেন্স বা যে সাবস্টেন্স আমাদের করে থাকে, আমরা তাদের কি বলবো? পয়জন বলবো। ঠিক আছে, এবার এখানে ঘটনা হচ্ছে কি, যে এক্সেসিভ পরিমাণে যদি নিয়ে থাকি তাহলে তো আমাদের পয়জন হবে, হার্মফুল। কিন্তু যদি কম অ্যামাউন্টে নিয়ে থাকি তাহলে আমাদের তো হার্মফুল হবে না, তাহলে সেই সাবস্টেন্স কি আমরা পয়জন বলবো? এখানেও কিন্তু একটা মেপে দেওয়া রয়েছে গভর্নমেন্ট থেকে, কি না, যে সাবস্টেন্সটা হার্মফুল বা ডেথ সিচুয়েশন করছে, সেই সাবস্টেন্সটাকে আমরা সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে নেওয়ার পরে যদি সে হার্মফুল বা ডেথ কজ করে, এটা কিন্তু ভালো করে বুঝবে এখানে। সাফিসিয়েন্ট কোয়ান্টিটি মানে, সাপোজ ধরো 10 mg। এখন ড্রাগস তো আর 10 mg নিলে আমাদের হার্মফুল কজ করে না। তুমি যদি বারবার 10 mg নিতে থাকো, দ্যাট ইজ দা আলাদা ম্যাটার। কিন্তু একবার এট এ টাইমে একটা সিঙ্গেল ডোজে তুমি যদি 10 mg নাও, তাহলে তো সে ডেথ কজ করে না বা হার্মফুল টক্সিসিটি কজ করে না। তাহলে আমরা সেই কন্ডিশনে যাবই না, সেই টার্মস এন্ড কন্ডিশনে আমরা যাব না। আমরা কোন টার্মস কন্ডিশনে থাকবো? যে সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে যে কেমিক্যাল সাবস্টেন্স বডিতে টক্সিসিটি কজ করে, হার্মফুল এফেক্ট তৈরি করে, রিয়াকশন তৈরি করে, বা ডেডলি আমাদের রিয়াকশন তৈরি করে, সেই সমস্ত সাবস্টেন্সকে আমরা বলবো পয়জনাস সাবস্টেন্স বলবো। ঠিক আছে, সেই সমস্ত সাবস্টেন্সকে আমরা কি বলবো? পয়জনাস সাবস্টেন্স বলবো। বোঝা গেল একটু? ওকে, এবার দেখো, যেমন কি কি হতে পারে। যেমন হতে পারে আর্সেনিক, নেক্সট মার্কিউরি, নেক্সট ডিজিটালিস। এগুলো যদি আমরা সাফিসিয়েন্ট পরিমাণে কেউ ইনটেক করে থাকে, তাহলে প্রচন্ড পরিমাণে টক্সিসিটি রিয়াকশন হতে পারে। তুমি বলবে স্যার ডিজিটালিস তো পড়েছি কনজেস্টিভ হার্ট ফেলিওরে, ডিজিটালিস তো দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু ডিজিটালিস এমন একটা ড্রাগস, যেই ড্রাগসটা কি করে, যে বডিতে লিপিড বেশি, যে বডিতে লিপিড বেশি, সেই বডিতে ডিজিটালিসের রিডিস্ট্রিবিউশন, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি। আমরা পড়েছিলাম না জেনারেল ফার্মাকোলজিতে ডিস্ট্রিবিউশন, সেখানে কি কি কন্ডিশন পড়েছিলাম বলতো? লিপিড যদি বেশি হয় তাহলে ডিস্ট্রিবিউশন বেশি। তো ডিজিটালিস এই জন্য দেখবে হার্ট পেশেন্টদের খুব সহজে ডিজিটালিস কিন্তু দেওয়া হয় না। কখন দেওয়া হয়? খুব যদি ক্রনিক কন্ডিশন হয়, খুব যদি ক্রনিক কন্ডিশন হয়, তখন কিন্তু সেখানে ডিজিটালিস দেওয়া হয়ে থাকে।
ঠিক আছে। ওকে, নেক্সট এবার দেখো, an intoxicant such as alcohol, carbon monoxide require large amount to be lethal. আচ্ছা, তোমাদের লিথেল ডোজ আর এফেক্টিভ ডোজ কি পড়িয়েছিলাম, হ্যাঁ কি না বলো তো? ED50 LD50 পড়ানো হয়েছিল? হয়েছিল তো। এবার দেখো, আমরা কি বলেছিলাম বলো তো, একটু ওই জায়গায় ফিরে যাও। লিথেল ডোজ কাকে বলে আর ইফেক্টিভ ডোজ কাকে বলে? ED50 ইফেক্টিভ ডোজ 50, মানে হচ্ছে 50% পপুলেশনে ইফেক্ট তৈরি করে। আর লিথেল ডোজ কখন বলবো? যেটা আমার 50% পপুলেশনে ডেথ কজ করে। তো এখানে কি বলেছে দেখো, যে অ্যালকোহল অর কার্বন মনোক্সাইড, এই সাবস্টেন্স গুলোকে লার্জ অ্যামাউন্টে আমাদের দরকার পড়ে। আর লার্জ অ্যামাউন্টে যদি আমরা দিয়ে থাকি, তাহলে সে কি হবে? লিথেল ডোজ হয়ে যাবে, মানে ডেথ কজ হতে পারে। তার জন্য দেখবে অনেক সময় যারা অ্যাকচুয়ালি অ্যালকোহল কন্টিনিউয়াসলি রেগুলারলি ইনটেক করে, বা যাদের হ্যাবিচুয়েশন রয়েছে অ্যালকোহলের, তারা অ্যালকোহল যদি এক্সেসিভ পরিমাণে নিয়ে থাকে, তাহলে কি সিচুয়েশন হয় বলো তো? মনে হয় যেন পুরো গরম, ঘেমে, ভমিটিং হয়ে, যেন মনে হচ্ছে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে, এরকম একটা রিয়াকশন দেখা যায়। ওর তার মানে কি, ওই ডোজে যদি আরেকটু এক্সেসিভ হয় অ্যালকোহল, তাহলে পার্সেন্টের লিথেল সিচুয়েশন হতে পারে, মানে ডেথ কজ হতে পারে। আবার কি বলেছে, পয়জন সাচ এজ সায়ানাইড রিকোয়ার এ ভেরি স্মল অ্যামাউন্ট। কিছু পয়জনাস সাবস্টেন্স থাকে যেগুলো খুব কম অ্যামাউন্টে দরকার পড়ে, যেখানে লিথেল সিচুয়েশন হয়, যেমন সায়ানাইড। সায়ানাইড অবভিয়াসলি, সায়ানাইড যদি 0.001% ও সায়ানাইড কেউ যদি টাচ করে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি ডেথ সিচুয়েশন হয়ে যায়। তো এটা একটা সায়ানাইডের কন্ডিশন। ঠিক আছে, বোঝা গেল তাহলে হোয়াট ইজ পয়জনাস সাবস্টেন্স। এবার দেখো, আমাদের যে পয়জনাস সাবস্টেন্স, এই পয়জনাস সাবস্টেন্স গুলোকে আমরা কোন কোন জায়গায় কন্ট্রোল করতে পারি ইউজের জন্য, মানে কিভাবে ইউজ করতে গেলে পয়জনাস সাবস্টেন্সকে যদি কখনো কোনো ভাবে ইউজ করি কোনো রিয়াকশনে বা কোনো কাজের জন্য, সেখানে অনেক সাবধান, অনেক বেশি অ্যালার্টনেস দরকার। কি? ফার্স্ট হচ্ছে, ডু নট লেট ইন ইট অন ইউর স্কিন অর ইনহেল ইটস ভেপার। কখনো কোনো পয়জনাস সাবস্টেন্সকে আমরা স্কিনে লাগাবো না, বা সেটাকে আমরা ভেপার সিস্টেমে ইনহেল করব না কখনো। নেক্সট, ওয়াশ ইউর হ্যান্ড আফটার হ্যান্ডেলিং। কোনো পয়জনাস সাবস্টেন্সকে যদি তুমি কোনো ল্যাবে ইউজ করো, তারপরে ডেফিনেটলি তোমার যে হ্যান্ড ওয়াশ, সেটা অবশ্যই রিকোয়ার্ড। ক্যান কজ ডেথ ইফ ইটেন অর ড্রাঙ্ক, মানে যদি খেয়ে থাকে কেউ, বা কেউ যদি ড্রাঙ্ক করে থাকে, মানে পান করে থাকে, তাহলে কি হতে পারে? ডেথ সিচুয়েশন হতে পারে। নেক্সট, লেট ইউর টিচার নো ইমিডিয়েটলি ইফ ইউ কাম ইনটু ডাইরেক্ট কন্টাক্ট। যদি কেউ পয়জনাস সাবস্টেন্সের ডাইরেক্ট কন্টাক্টে আসে, ডাইরেক্ট কন্টাক্টে আসলে তাহলে কি হবে? ইমিডিয়েটলি ইনফর্ম করে। আর কি, অলওয়েজ হোল্ড টেস্ট টিউব অর ফ্লাস্ক অ্যাওয়ে ফ্রম ইউর নোজ অ্যান্ড মাউথ, ফেস অফ ওয়াফট ওডর টুয়ার্ডস ইউ। মানে যখনই কোনো ধরনের কোনো টিউবের মধ্যে তুমি যদি টেস্ট করে থাকো কোনো পয়জনাস সাবস্টেন্সকে নিয়ে, বা যদি কোনো কেমিক্যাল রিয়াকশন করাতে চাও, তাহলে সেখানে কি করতে হবে? নোজ অ্যান্ড ফেসকে প্রোটেক্ট করে সেখানে কিন্তু তোমাকে টেস্ট করতে হবে। তো এগুলো হচ্ছে কি না, পয়জনাস সাবস্টেন্সের ইউজের জন্য কিছু আমাদের সাবধান, কিছু অ্যালার্টনেস দরকার। আর কি বললাম না, পয়জন অ্যাক্ট কবে আসে, আর কি বললাম না, পয়জন কাকে বলে, কোন কোন এক্সাম্পল আমরা বলবো পয়জনিং এ, এটা আমরা ওভারঅল বললাম। এবার দেখো, অ্যাকর্ডিং টু নেচার আমরা পয়জন সাবস্টেন্সকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্লাস এ পয়জনাস সাবস্টেন্স, আর একটা হচ্ছে ক্লাস বি পয়জনাস সাবস্টেন্স। ঠিক আছে, ওটাতে আসছে একটু পরে। এবার দেখো, ফার্স্ট অফ অল, দ্য পয়জন অ্যাক্ট ওয়াজ পাসড অন 3rd সেপ্টেম্বর 1919, মানে 1919 সেপ্টেম্বরের 3 তারিখ
অল ওভার ইন্ডিয়াতে পয়জন অ্যাক্ট তৈরি হয়ে গেল। তারপরে বললাম কি না, আমাদের যে প্রথমে যে পয়জন অ্যাক্ট আসে সেটা কত সালে আসে? 1904 সালে সেটা আসে। সেখানে শুধুমাত্র কি হয় না, পয়জনাস সাবস্টেন্সের ম্যানুফ্যাকচারিং আর পয়জনাস সাবস্টেন্সের ইম্পোর্ট সেটাকে কন্ট্রোল করা হয়। কিন্তু ধীরে 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 1904 সালের যে পয়জন অ্যাক্ট, তাকে পরে আবার 1919 সালের 3 এপ্রিলের হওয়া পয়জন অ্যাক্টকে কি করা হয় না, চেঞ্জ করে নতুন করে আবার এই অ্যাক্ট বানানো হয়। ঠিক আছে? দিস অ্যাক্ট apply all over India except Jammu and Kashmir earlier and schedule E, very important এই জায়গাটা দেখো, শিডিউল ই। এবার বলো তো, আমরা যখন ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট করেছিলাম তখন সেখানে এই শিডিউলটা ছিল, শিডিউল ই। আর ই থেকে আমি কি বলেছিলাম? ই থেকে আমি একটা জিনিস বলেছিলাম না, ই ফর ইভিল, মনে রাখতে। ইভিল মানে কি? দ্যাট ইজ দ্য পয়জনাস সাবস্টেন্স। মানে সমস্ত পয়জনাস সাবস্টেন্স গুলো আমরা কোন শিডিউলে রাখি? শিডিউল ই তে রাখি। ই ফর ইভিল আমি বলেছিলাম। এবার দেখো, আমাদের সমস্ত যে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের যে সমস্ত পয়জনাস সাবস্টেন্স যেগুলো শিডিউল ই তে ছিল, সেগুলো আমাদের কি হয় না, আমাদের 1982 যে অ্যামেন্ডমেন্ট, ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের একটা অ্যামেন্ডমেন্ট ছিল 1982 তে, সেই 1982 যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে আমাদের শিডিউল ই তৈরি করা হয়, যেই শিডিউল ই এর আন্ডারে সমস্ত পয়জনাস সাবস্টেন্স গুলোকে ইনক্লুড করা হয়ে থাকে। কোন কোন গুলো অ্যাকচুয়ালি পয়জনাস সাবস্টেন্স। ঠিক আছে? তার মানে আমরা চলে যাব কোথায়? ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে। আর ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে গিয়ে আমরা কি দেখব না, ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে আমাদের বিভিন্ন টাইমে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট হয়। তাহলে শিডিউল ই কোন অ্যামেন্ডমেন্টে যুক্ত হয়? 1982 অ্যামেন্ডমেন্টে শিডিউল ই যুক্ত হয় আমাদের ওই পুরো শিডিউলের মধ্যে, যেইখানে আমরা পয়জনাস সাবস্টেন্সকে ইনক্লুড করা হয়। তার মানে এটুকু বুঝতে পেরেছো যে আমাদের 1982 তে যদি পয়জনার লিস্টকে তৈরি করা হয় শিডিউলের মধ্যে, তাহলে অলরেডি গভর্নমেন্ট এই পয়জন অ্যাক্ট নিয়ে আসার অনেক আগে থেকেই কিন্তু এই পয়জনাস সাবস্টেন্সের উপরে বিভিন্ন ধরনের কাজকর্ম চলতে থাকে। ঠিক আছে? মেন কেন আমরা নিয়ে আসি পয়জন অ্যাক্ট? তো কনসলিডেট অ্যান্ড অ্যামেন্ড দ্য ল রিগার্ডিং দ্য ইম্পোর্ট, প্রসেসিং অ্যান্ড সেল অফ পয়জন। পয়জন সাবস্টেন্সের যে ইম্পোর্ট, প্রসেসিং, তারপরে যে সেল, এদেরকে কন্ট্রোল করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ টাইটেনিং দ্য কন্ট্রোল ওভার ট্রাফিক ইন পয়জন। মানে হচ্ছে এই যে পয়জনাস সাবস্টেন্সের যে বিভিন্ন ধরনের যে ট্রাফিক, যে আমাদের ম্যাটার গুলো, ট্রাফিক ম্যাটার মানে হচ্ছে যে একদম নিখুঁত ভাবে যেখানে প্রিপারেশন হবে, যতটা অ্যামাউন্টের পারমিশন থাকবে ততটাই প্রিপারেশন হবে, তার বাইরে গিয়ে যেন কোনোভাবে এতটা পয়েন্টেও যেন না আমাদের প্রিপারেশন হয়ে থাকে। তো সমস্ত দিকে কিন্তু কন্ট্রোল করার জন্য, টাইটলি কন্ট্রোল করার জন্য আমাদের এই অ্যাক্ট নামানো হয়, যেটাকে আমরা বলে থাকি পয়জন অ্যাক্ট। এবার হচ্ছে কি পয়জন, এনি সাবস্টেন্স লিস্টেড ইন পয়জন আন্ডার পয়জন অ্যাক্ট। পয়জন কাকে বলবো না, যে সমস্ত সাবস্টেন্স গুলো 1919-এর আইনে ইনক্লুড করা হয়েছে সেগুলো সবাই পয়জন। দ্য অ্যাক্ট ডাজ নট ডিফাইন দ্য টার্ম পয়জন, ভেরি ইম্পর্টেন্ট। দ্য অ্যাক্ট ডাজ নট ডিফাইন দ্য টার্ম পয়জন। এই অ্যাক্টে কিন্তু পয়জন কাকে বলে সেটা কিন্তু ডিফাইন করা নেই। এই অ্যাক্টে কি রয়েছে না, অল দ্য পয়জনাস সাবস্টেন্সের ম্যানুফ্যাকচারিং, অল দ্য পয়জনাস সাবস্টেন্সের ইম্পোর্ট, অল দ্য পয়জনাস সাবস্টেন্সের যে ইউজ, সেটাকে কন্ট্রোল কিভাবে করা যায়, তার যদি ইল্লিগ্যাল কোনো কাজ হয়ে থাকে তার কি পানিশমেন্ট রয়েছে, সেটাই আমার শুধুমাত্র এই অ্যাক্টে বলা আছে। ঠিক আছে? দ্য অল সাবস্টেন্স স্পেসিফাইড অ্যাজ পয়জন ইন নোটিফাইড আন্ডার দ্য শিডিউল। এইটা হচ্ছে কি বললাম, কি একটা হচ্ছে এ আর বি, দুটো ক্যাটাগরিতে ভাগ করি। লিস্ট এ আর লিস্ট বি আলাদাভাবে আমাদের দুটো ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়। বলো কি বলছো? সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দ্য অ্যাক্ট ডাজ নট ডিফাইন দ্য টার্ম পয়জন। মানে অ্যাকচুয়ালি পয়জনের যে ডেফিনেশন, মানে পয়জনকে যদি ডিফাইন করতে বলি, তাহলে তুমি কি বলবে? আমি যদি বলি যে ডিফাইন দ্য পয়জনাস সাবস্টেন্স, তুমি কি বলবে? যে পয়জনাস সাবস্টেন্স হচ্ছে আমার এই মানে এই সাবস্টেন্সকে আমরা বলে
কি যে হ্যাঁ এটাকে আমরা পয়জন বলি, এটার ডেফিনেশন এটা, এরকম ভাবে কিন্তু আমাদের এই অ্যাক্টে বলা নেই। এই অ্যাক্টে কি বলা রয়েছে না, পয়জনাস সাবস্টেন্সের ম্যানুফ্যাকচারিং, নেক্সট হচ্ছে পয়জনাস সাবস্টেন্সের ইউজ, এগুলোকে কন্ট্রোল কিভাবে করা যায়, এগুলোকে রেগুলেট কিভাবে করা যায়, সেটাই মেনলি এই অ্যাক্টে বলা আছে। তার জন্য এখানে বলেছে দ্য অ্যাক্ট ডাজ নট ডিফাইন দ্য টার্ম পয়জন। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট এবার দেখো, লিস্ট এ আর লিস্ট বি, এখান থেকে এমসিকিউ তৈরি হয় খুব সুন্দরভাবে। এবং আমি দেখেওছিলাম কোনো একটা কোশ্চেনে যে হুইচ অফ দ্য ফলোইং পয়জনাস সাবস্টেন্স আর ইনক্লুডিং ইন দ্য লিস্ট অফ এ, লিস্ট এ ইন দ্য পয়জন অ্যাক্ট। পয়জন অ্যাক্টের লিস্ট এ আর লিস্ট বি অবশ্যই মুখস্থ করে নিও যে কোনগুলো আমার লিস্ট এ তে আছে, কোনগুলো লিস্ট বি তে আছে। এবার যদি মনে রাখতে না পারো, সেখানে একটা ট্রিক্স আছে। কিরকম ভাবে দেখো, যে সাবস্টেন্স গুলো খুব হার্ড হয়ে থাকে, হার্ড মানে হচ্ছে কি যেগুলো খুব ফাস্ট, খুব কম অ্যামাউন্টে, খুব স্মল ডোজে, যেগুলো খুব তাড়াতাড়ি আমাদের বডিতে রিয়াকশন করে, ডেথ কজ করে দিতে পারে, সেই সাবস্টেন্স গুলোকে আমরা লিস্ট এ তে রাখি। মানে যেগুলো হচ্ছে খুব হাইলি ডেঞ্জারিয়াস সাবস্টেন্স, তাদেরকে আমরা লিস্ট এ তে রাখি। আর যেগুলো মডারেট ডেঞ্জারিয়াস সাবস্টেন্স, তাদেরকে আমরা লিস্ট বি তে রাখি। ঠিক আছে, যেমন লিস্ট এতে কি কি দেখো, অ্যাকোনাইট, অ্যাকোনিন, আর্সেনিন, অ্যাট্রোপিন, বেলাডোনা। নেক্সট হচ্ছে আমাদের বাকি ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি, সেগুলো মনে রাখবে। পটাশিয়াম সায়ানাইড, নেক্সট হচ্ছে ডাইমরফিন, যেটাকে আমরা হেরোইন বলে থাকি। নেক্সট হচ্ছে ডিজিটালিস, নেক্সট হচ্ছে নাক্স ভূমিকা, নেক্সট হচ্ছে আমাদের স্ট্রিচনিন, আর্গোনিন। এই কয়েকটা মনে রাখলেই তোমার এক্সামে হয়ে হয়ে যদি কোশ্চেন আসে এখান থেকেই আসবে। এই কয়েকটা জিনিস মনে রেখো, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। অ্যাকোনাইটটা দেখবে, অ্যাকোনিন দেখবে, আর্সেনিক, অ্যাট্রোপিন, বেলাডোনা। নেক্সট হচ্ছে আমাদের কোকা অবশ্যই দেখবে, পটাশিয়াম সায়ানাইড দেখবে, ডাইমরফিন দেখবে। নেক্সট হচ্ছে বারবিচুরিক অ্যাসিড দেখবে, ডিজিটালিস দেখবে। আর হচ্ছে আমাদের লেড দেখবে, নাক্স ভূমিকা, স্ট্রিচনিন, মরফিন। এইগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাবস্টেন্স, যেগুলো অনেক স্মল ডোজে বডিতে খুব তাড়াতাড়ি টক্সিসিটি বা পয়জনাস রিয়াকশন করে দিত। আর লিস্ট বিতে কি, যেগুলো মডারেট সাবস্টেন্স, যেমন কি, যেমন হচ্ছে মার্কিউরিক, নেক্সট হচ্ছে অ্যান্টিমোনিয়াল যেগুলো হয়, ওয়াইন যেগুলো, বেরিয়াম সালফেট যেগুলো হয়, কার্বলিক অ্যাসিড যেগুলো হয়, ক্লোরোফর্ম যেগুলো হয়ে থাকে, অক্সালিক অ্যাসিড যেগুলো হয়ে থাকে, এগুলো আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের লিস্ট বিতে আসে। ঠিক আছে, নেক্সট এবার দেখো, এই পয়েন্টটা অনেক সময় বড় কোশ্চেন আসে কলেজের পরীক্ষায়। প্রসেসিং ফর সেল অ্যান্ড রিসেল অফ পয়জন, মানে একটা পয়জনকে যদি আমরা, মানে যদি সেল করি একটা পয়জনকে, বা হচ্ছে একটা পয়জনকে যদি আমরা রিসেল করি, রিসেল মানে হচ্ছে কি এক জায়গা থেকে সাপ্লাই নেওয়া আর এক জায়গায় সাপ্লাই দেওয়া, এটাকে আমরা বলে থাকি রিসেল। তো এইগুলোতে যদি আমরা কন্ট্রোল করি, তাহলে কোন গভর্নমেন্ট সেটা কিভাবে পারমিশন করে বা কিভাবে রেগুলেট করে? সিম্পল হচ্ছে কি, এখানে দুটো টাইপের গভর্নমেন্ট ইনক্লুডিং থাকে, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট আর একটা সেন্ট্রাল গভর্নমেন্ট। তো স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ কি? স্টেট গভর্নমেন্ট শুধুমাত্র এটুকু দেখে যে আমার পয়জন যেখানে সেল হচ্ছে বা রিসেল হচ্ছে, সেই জায়গাতে কোনো রকম ইললিগাল কাজ হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব কার? স্টেট গভর্নমেন্টের। আরেকটা জিনিস, যে স্টেটের মধ্যে, সাপোজ ধরো আমার ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথাও একটা জায়গায় পয়জনাস সাবস্টেন্সের ম্যানুফ্যাকচারিং প্লান্ট রয়েছে, তো সেই স্টেটের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের পাওয়ার থাকে যে ওই ম্যানুফ্যাকচারিং ইউনিটে গিয়েও সামটাইম ইন্সপেকশন করা, যে ওখানে পয়জনাস সাবস্টেন্সের যে ম্যানুফ্যাকচারিং সেটা আমার লিগ্যাল হচ্ছে না ইললিগ্যাল হচ্ছে। এই দুটো কাজ হচ্ছে কার? স্টেট গভর্নমেন্টের। ঠিক আছে, কি কি বললাম? সেল বা রিসেল কার দেখার দায়িত্ব? স্টেট গভর্নমেন্টের। আর কি বললাম, যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই স্টেটে স্টেট গভর্নমেন্টের দায়িত্ব। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব কি? সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে পয়জনের ইম্পোর্ট দেখা শুধু। ইম্পোর্ট আমার লিগ্যাল হচ্ছে কি ইললিগ্যাল হচ্ছে, সেই ইম্পোর্টটাকে মেনলি রেগুলেট করে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর ম্যানুফ্যাকচারিং সেল রিসেলটাকে রেগুলেট করে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, এবার যেহেতু আমরা এখানে সেল বা রিসেল নিয়ে কথা বলছি, তাহলে কার গল্প আসবে?
ভাই সিম্পল কথা হচ্ছে এখানে স্টেট গভর্নমেন্টের গল্প আসবে। স্টেট গভর্নমেন্ট কি করবে না, স্টেট গভর্নমেন্ট হ্যাভ বিন এম্পাওয়ার্ড টু মেক রুলস রিগার্ডিং দ্য প্রসেসিং ফর সেল অ্যান্ড সেল অফ পয়জন। স্টেট গভর্নমেন্ট কি করবে, সেখানে রুলস তৈরি করবে, রুলস কন্ট্রোল করবে যে আমার যে পয়জনাস সাবস্টেন্সেস সেল হচ্ছে তার উপরে। নেক্সট হচ্ছে স্টেট গভর্নমেন্ট আমার আরও কি করতে পারে, নট অনলি সেল, যেখানে রিটেল সেল হচ্ছে বা হোলসেল হচ্ছে সেখানে আমার প্রপারলি কোনো ইললিগ্যাল সেল হচ্ছে কিনা পয়জনিং এর, সেটাও দেখার দায়িত্ব কিন্তু কার, ভাই স্টেট গভর্নমেন্টের। ঠিক আছে। নেক্সট, সাচ রুল মে প্রোভাইড, কিছু রুলস সেখানে থাকে, যেমন রুলস গুলো কি কি না, গ্র্যান্ট অফ লাইসেন্স টু প্রসেস এনি স্পেসিফাইড পয়জন ফর হোলসেল অফ রিটেল অ্যান্ড ফিক্সিং দ্য ফিজ ফর দ্য লাইসেন্স। মানে এই যে স্টেট গভর্নমেন্ট, এই স্টেট গভর্নমেন্ট কি করে না, আমাদের যে পয়জনাস সাবস্টেন্স যেখানে সেল হচ্ছে, এরকম তো না যে মার্কেটে কোথাও সেল হচ্ছে না, সব জায়গায় ব্যান্ড করা রয়েছে। কিছু পয়জনাস সাবস্টেন্স আছে যেগুলো বিভিন্ন রকম কাজে ইউজ করা হয়, সেই তার একটা লিমিট রয়েছে। সেই লিমিট পর্যন্ত যদি কেউ সেল করতে চায়, তার জন্য কি দরকার, প্রপারলি লাইসেন্স দরকার, এবং সেই লাইসেন্সের প্রপারলি ফিজ দরকার। সেই ফিজ পেমেন্ট করে তারপরে লাইসেন্স গ্র্যান্ট হওয়ার পর সেই যে পয়জনাস সাবস্টেন্স সেটা আমরা লিমিটের মধ্যে সেল করতে পারি। নেক্সট, নেক্সট হচ্ছে ক্লাসেস অফ পার্সন টু হুম দ্য পয়জন মে বি সোল্ড, মানে কোন ক্লাসের পার্সনকে আমরা সেখানে সেল করব পয়জন সাবস্টেন্স, সেটাও কিন্তু আমরা এখানে ইনক্লুড করতে পারি। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ পয়জনার দ্যাট ক্যান বি সোল্ড টু এনি ওয়ান পার্সন, মানে কতটা একটা সিঙ্গেল পার্সনের উপরে আমরা কতটা কোয়ান্টিটি ম্যাক্সিমাম সেল করতে পারি সেটাও কিন্তু আমার স্টেট গভর্নমেন্ট রেগুলেট করে। আর কি করে না, লাইসেন্স গ্র্যান্টেড, সেলের জন্য লাইসেন্স গ্র্যান্টেড, সেটাও স্টেট গভর্নমেন্ট রেগুলেট করে। নেক্সট হচ্ছে মেনটেন দ্য সেল অফ রেজিস্টার্ড বাই দ্য ভেন্ডার অফ পয়জন, মানে যে ভেন্ডার, ভেন্ডার মানে হচ্ছে বিক্রেতা, যে বিক্রি করছে সেই ভেন্ডারের উপরে আমাদের সেলের যে রেজিস্টার সেটা টাইম টু টাইম মেনটেনিং করা হচ্ছে কিনা সেটাও দেখা যায়। আর কি না, সেফ কাস্টাডি টু সাচ পয়জন অ্যান্ড লেভেলিং অফ ভেসেল টু ইন হুইচ দ্য পয়জন ইজ সোল্ড, মানে যেখানে পয়জনিং অ্যাকচুয়ালি বিক্রি করা হয়, সোল্ড করা হয়, সেই জায়গার প্রপারলি পয়জনের উপরে লেভেল রয়েছে কিনা, সেই লেভেলকে কিন্তু সেখানে চেক করা হয়। যদি উইদাউট লেভেলে কোনো পয়জনিং সেফ সেল করা হয়, সেই পয়জনাস সাবস্টেন্সটাকে সেফ কাস্টাডিকে নিয়ে সেখানে কিন্তু পানিশমেন্ট আছে সেই ভেন্ডারের। লাস্ট ওয়ান কি, ইন্সপেকশন অ্যান্ড এক্সামিনেশন অফ সাচ পয়জন হোয়েন প্রসেস ফর দ্য সেল বাই দ্য ভেন্ডার, যখনই কোনো পয়জনাস সাবস্টেন্সের দেখবে, এই জন্য ড্রাগ অফিসার যারা হয়, মানে ডিআই যারা হয়, ড্রাগ ইন্সপেক্টর, তারা যখন কোনো ওষুধের দোকানে বা কোনো হোলসেলে যখন ইন্সপেকশনে যায়, তারা কি করে, প্রথমে একটা কথা জিজ্ঞেস করে, ভেরি ভেরি ইম্পর্টেন্টলি জিজ্ঞেস করে যে কোনো পয়জনাস সাবস্টেন্স তোমার আছে কিনা। যদি তার পারমিশন থাকে, পেপার থাকে, তার লাইসেন্স থাকে যে হ্যাঁ আমার পয়জনাস সাবস্টেন্স সোল্ড করা রয়েছে, তখন সেই পারমিশনে দেওয়া থাকে যে কোন কোন পয়জনাস সাবস্টেন্স অ্যাকচুয়ালি সোল্ড করার পারমিশন রয়েছে, সেই পয়জনাস সাবস্টেন্স গুলো প্রপার সেল হচ্ছে কিনা, তার বাইরে আর কোনো সাবস্টেন্স রয়েছে কিনা, সেটাও কিন্তু এই ড্রাগ ইন্সপেক্টর বেসিক্যালি ইন্সপেকশনে দেখে থাকে। ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রসেস রেগুলেট বাই স্টেট গভর্নমেন্ট। ওকে। নেক্সট দেখো, প্রসেসিং অফ এনি পয়জন, স্টেট গভর্নমেন্ট has empowered to make rules regarding the possession of specified person in local area which such poison can be used for the murder or for poison cattle in such local area where such occurrence are very frequent, মানে স্টেট গভর্নমেন্ট কিছু এরিয়া থাকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিছু এরিয়া রয়েছে, যে এরিয়াগুলোতে কি হয়, প্রচুর পরিমাণে এই ইললিগাল সাবস্টেন্সের ইউজ করা হয়। সেটা যে কোনো পারপাস হতে পারে, হতে পারে সেটা কাউকে, মানে কোনো পার্সনকে মার্ডার করার জন্য, বা কোনো পার্সনের ডেথ কজ করার জন্য, বা তার বডিতে কোনো মানে যেটাকে বলে, আমরা বলে থাকি না যে অনেক সময় আনডিজায়ারেবল রিয়াকশন করার জন্য, টক্সিসিটি তৈরি করার জন্য, তো সেই সমস্ত এরিয়াতেও কিন্তু গভর্নমেন্ট অফ স্টেট কি করে না, সেখানেও কিন্তু সেখানেও গভর্নমেন্টের পাওয়ার রয়েছে, সেখানে আলাদাভাবে রুলস তৈরি করার জন্য অনলি ফর দ্যাট পার্টিকুলার এরিয়া। ওকে। নেক্সট, ইম্পোর্ট অফ পয়জন, এবার চলে আসো ইম্পোর্ট। ইম্পোর্টে কি বলা আছে,
ইম্পোর্ট মানেই তুমি কার কথা বলবে? এখানে স্টেট গভর্নমেন্ট কিছু করতে পারবে না, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আসবে। সেন্ট্রাল গভর্নমেন্ট একমাত্র রেসপন্সিবল, যে কি করে না, প্রহিবিট দ্য ইম্পোর্ট অফ এনি স্পেসিফাইড পয়জন অ্যাক্রস এনি ডিফাইন্ড কাস্টমস ফ্রন্টিয়ার ইনটু ইন্ডিয়া এক্সেপ্ট আন্ডার। দেখো, প্রথমে একটা লাইন কি না, আমাদের ইম্পোর্টের কথা বলা আছে। আচ্ছা, ইম্পোর্ট যেখানে হয়, আমরা পড়েছিলাম না ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে, কি ড্রাগস বা কসমেটিক ইম্পোর্ট কোথা থেকে হয় না, যদি বলি আমরা আকাশপথে হতে পারে, জলের পথে হতে পারে, বা বাই রোড হতে পারে, বাই রেল হতে পারে। তো দেখবে প্রত্যেকটা এয়ারপোর্ট, যেগুলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেসিক্যালি, বা এই যে যে বন্দরগুলো যেগুলো ইন্টারন্যাশনাল বন্দর, যেখানে বিদেশ থেকে জলে জাহাজ আসে, সেই জায়গাগুলোতে কে থাকে? কাস্টম ডিপার্টমেন্ট থাকে। কাস্টম ডিপার্টমেন্ট থাকে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি না, শুল্ক বিভাগ বলে থাকি অনেক সময়। কাস্টম ডিপার্টমেন্ট থাকে। এই কাস্টম ডিপার্টমেন্টের কাজ কি? কাস্টম ডিপার্টমেন্টের কাজ হচ্ছে, যারা বিদেশ থেকে আসে তাদের প্রত্যেককে যে চেক করা হয়, দেখবে এয়ারপোর্টে প্রচুর চেকিং হয়, প্রচুর স্ক্যান হয় ব্যাগের। কেন? কারণ যদি কোনো সাবস্টেন্স যদি ইল্লিগ্যাল ভাবে বাইরে থেকে আসে, তাহলে সেইটার কাস্টাডিতে নেওয়ার কার দায়িত্ব? কাস্টম ডিপার্টমেন্টের। সেখানে কাস্টম ডিপার্টমেন্টে পুলিশ কিছু করে না, সিআরপিএফ যারা থাকে তারাও কিছু করে না, দেখবে তারা কাস্টম ডিপার্টমেন্টের হাতে তুলে দেয়। কাস্টম ডিপার্টমেন্ট এবার ওটাকে নিয়ে যে আইন যেভাবে রয়েছে সেভাবে ব্যবস্থা করে। ঠিক আছে? তো কাস্টম ডিপার্টমেন্ট প্রত্যেকটা জায়গাতে থাকে। কাস্টম ফ্রন্টিয়ার তার জন্য বলা হচ্ছে ইন্ডিয়াতে, যেখানে কাস্টম ফ্রন্টিয়াররা বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়ে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্ট মেনলি ওদেরকে পাওয়ার দিয়েছে যে হ্যাঁ, যত যা আমাদের ইম্পোর্ট রয়েছে সেগুলো যদি প্রহিবিটেড করতে হয়, সেগুলো কাস্টম ডিপার্টমেন্ট করে থাকে। কিন্তু একটা জায়গাতে কিন্তু কাস্টম ডিপার্টমেন্ট সেখানে কাজ করে না, তার জন্য বলা আছে দেখো, এক্সেপ্ট আন্ডার। কোথায়? কোন ক্ষেত্রে? যদি কোনো পার্সনের প্রপারলি লাইসেন্স থাকে, কোনো গ্র্যান্ড থাকে, লাইসেন্স থাকে, যে হ্যাঁ তার ক্ষেত্রে বাইরে থেকে কোনো একটা পয়জনাস সাবস্টেন্স নিয়ে আসা যাবে, সেই ক্ষেত্রে কাস্টম ডিপার্টমেন্ট কিন্তু কিছু বলে না, বা সেই ক্ষেত্রে কাস্টম ডিপার্টমেন্টের কোনো অ্যাকশন দেখা যায় না। কেন? কারণ যখন তুমি লাইসেন্স নিচ্ছ তখন নিশ্চয়ই তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে, মানে তোমার নিশ্চয়ই সেখানে বিভিন্ন কিছু, যে তোমার ইনভেস্টিগেশন সেটা নিশ্চয়ই হয়েছে, কেন আসবে, কি কারণে আসবে, কোন কাজে লাগবে প্রয়োজনাল, সমস্ত কিছু ইনভেস্টিগেশন করার পরে হচ্ছে সেখানে তোমার পারমিশন আছে, লাইসেন্স আছে। তার জন্য উইথ লাইসেন্স কাস্টম ডিপার্টমেন্টের কিন্তু কোনো রোল থাকে না। বাট উইদাউট লাইসেন্স কাস্টম ডিপার্টমেন্ট অনেক বেশি পাওয়ার থাকে, এবং কার দ্বারা? বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে? তাহলে এখানে যদি বলি যে পয়জন অ্যাক্টে কাস্টম ডিপার্টমেন্টের বা কাস্টম ফ্রন্টিয়ারের পাওয়ার কে দিয়ে থাকে, যদি তোমাকে বলা হয়, অপশন দেওয়া হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, অপশন দেওয়া হলো আমাদের ড্রাগ কনসালটেটিভ কমিটি, বা অপশন দেওয়া হলো ডিসিসিআই, তখন তুমি কি বলবে? একমাত্র ওয়ান এন্ড অনলি অ্যান্সার, দ্যাট ইজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। নেক্সট, অফেন্স অ্যান্ড পেনাল্টি। কি কি অফেন্স, মানে পানিশমেন্ট কি হতে পারে যদি ইলিগাল ভাবে কেউ কাজ করে থাকে, তাহলে কি পানিশমেন্ট হতে পারে না? পেনাল্টি যেখানে হয়, পেনাল্টি ফর আনলফুল ইম্পোর্টেন্ট, যদি ইম্পোর্ট করে থাকে কেউ আনলফুল, মানে হচ্ছে এই ইলিগাল ভাবে যদি কেউ ইম্পোর্ট করে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে কিন্তু তার, মানে এনিওয়ান হু আইদার ইম্পোর্ট অর প্রসেস অর সেল এনি পয়জন এক্সেপ্ট অ্যাজ প্রেসক্রাইব আন্ডার দ্য অ্যাক্ট, মানে এই অ্যাক্টের বাইরে গিয়ে যদি ইলিগাল ভাবে কেউ ইম্পোর্ট, সেল, প্রসেসিং করে থাকে, তাহলে ফার্স্ট কনভিকশন, প্রথমবার ধরা পড়লে কি হবে? তার 500 টাকা জরিমানা হতে পারে, বা তার ক্ষেত্রে কি হতে পারে? 3 মান্থের জেল হতে পারে, অথবা জেল, জরিমানা দুটোই হতে পারে যদি ফার্স্ট কনভিকশন হয়। আর সেকেন্ড কনভিকশনে কি হতে পারে? সেকেন্ড কনভিকশনে 1000 টাকা এবং মিনিমাম সেখানে 6 মাসের জেল হতে পারে, বা জেল, জরিমানা দুটোই হতে পারে ইললিগেল ভাবে। এটা তো আমাদের অ্যাকর্ডিং টু অ্যাক্ট, কিন্তু অ্যাকচুয়ালি ফাইন যদি দেখা যায়, সব থেকে আমাদের কিন্তু অনেকটা, আচ্ছা, ফাইনের ক্ষেত্রে বলে রাখি, সব থেকে বেশি ফাইন আমাদের, এতগুলো যে ল রয়েছে, সব থেকে বেশি ফাইন হয় কার জন্য? তো নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট। এই নার্কোটিক আর সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্টের কিন্তু প্রচুর ফাইন হয়, মানে ফাইন লাখের কাছে পৌঁছে যায়, সামটাইম লাখে লাখে ফাইন কিন্তু আসে।
দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ডেঞ্জারিয়াস অ্যাক্ট আমাদের পুরো এই ল অ্যান্ড এথিক্সে, ফার্মাসি ল অ্যান্ড এথিক্সে। কিন্তু মোটামুটি আমাদের বাকি যে সমস্ত ল গুলো রয়েছে ফার্মাসিতে, সেগুলোতে ফাইন 5,000, 10,000, 500, 1,000 এর আশেপাশের মধ্যেই থাকে। কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে আমাদের যারা থাকে অফিসার, প্রচুর প্রচুর ফাইন করে, সেটা আমাদের বাইরে। কিন্তু অ্যাকর্ডিং টু ল আমরা বলবো 500, আর হচ্ছে 3 মান্থের ফার্স্ট কনভিকশন অর বোথ, আর সেকেন্ড কনভিকশনে আমরা কি বলি 1,000 বা 6 মান্থের জেল বা বোথ হতে পারে। এবার অনেকের কোশ্চেন হবে, স্যার যদি তৃতীয়বার আবার ধরা পড়ে? তৃতীয়বার ধরা পড়লে সেখানে অ্যাজ পার যেটা ম্যাজিস্ট্রেট যে মানে যে ডিসিশন অফ দ্য ম্যাজিস্ট্রেট বা ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট যা পানিশমেন্ট হবে সেটা কিন্তু সেখানে আসে। সেটা ডিপেন্ড করে যে পার্সন কতটা সেখানে ইল্লিগাল কাজ হয়েছে বা কতবার এর আগে সে একই কাজ করেছে, তার উপরে ডিপেন্ড করে তার ফাইন হয়। তো অত কিছুতে যাওয়ার আমার দরকার নেই, মেনলি আমাদের সিম্পল কোশ্চেন ফার্স্ট কনভিকশন থেকেই হয়, তো আমরা সেটাকে মনে রাখবো, দ্যাট ইজ দ্য পয়জন অ্যাক্ট। ঠিক আছে, এটুকুই পয়জন অ্যাক্টে ছিল। আর পয়জন অ্যাক্টে আমাদের বেশি কিছু নেই, অনেক বইতে অনেক কিছু জিনিস এক্সট্রা দেওয়া রয়েছে, দরকার নেই। আমার বেসিক্যালি কোশ্চেন যেখানে আসে পয়জন অ্যাক্ট কত সালে আসে, অপশন 19। আর যদি বলি পয়জন অ্যাক্ট কত তারিখে আসে, বলো তো, কে বলবে কত তারিখে আসে? একটু আগেই বললাম, 3 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বর পয়জন অ্যাক্ট আসে। ঠিক আছে, নেক্সট। এবার যদি বলে যে ফার্স্ট পয়জন অ্যাক্ট কবে আসে, 1900 কত, 1904। দ্যাটস অল অ্যাবাউট